বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অক্সিলারি প্লাস মেন ভার্ব। অক্সিলারির পরে মেন ভার্বের যে অবস্থানটা কি হয় সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তার সাথে আমরা অক্সিলারি এবং মেন ভার্বের কি অবস্থান এই সম্বন্ধে নিয়েও আলোচনা করব। তো আমরা আমাদের ক্লাসটি শুরু করি এবং আপনারা আমার সাথেই থাকবেন। তো আলোচনার প্রথমে আমি তিনটি সূত্র নিয়ে আলোচনা করব। সেই সূত্রগুলো ওয়ান বাই ওয়ান আমরা শিখিয়ে দেবো এবং ভার্বটা কোন ফর্মে বসবে, ভার্বের V1 বসবে না ভার্বের V2 বসবে না ভার্বের V3, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ভার্বের V1 এবং ভার্বের V2 এবং ভার্বের V3 সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছিল। ভার্বের যেমন আমরা জানি যে ভার্বের V1 বলতে আমরা গো, মানে গো ভার্ব, একটা গোটা হচ্ছে কি একটা ভার্ব এবং এই ভার্বটা হচ্ছে V1 মানে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মকে V1 বলা হয়ে থাকে। যেমন গো, আমরা V2 যেটা ব্যবহার করি, V2 গো ওয়েন্ট, আমরা কি করলাম, গান করলাম। কি করলাম, এখানে গান করলাম। যেমন হচ্ছে গো ওয়েন্ট গান, মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপলকে আমরা V3 বলছি। V3 বলছি পাস্ট পার্টিসিপলকে, আমরা প্রেজেন্ট ফর্মে আছে গো, পাস্ট ফর্মে আছে ওয়েন্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে আছে গো ওয়েন্ট গান, GON গন বা গান বলা হয়। তো যাই হোক, আমরা এটা নিয়ে আলোচনা করছি। V1 বলতে প্রেজেন্ট ফর্মে বলা হয়, পাস্ট ফর্মে আপনার V2 এবং পাস্ট পার্টিসিপল ফর্মে আছে গান। তো আমরা এই বিষয়টা খুব সহজভাবে আলোচনা করেছিলাম আমার আগে কোন এক ক্লাসে। তো আমরা এখন আলোচনার বিষয় হচ্ছে অক্সিলারি ভার্বের। প্রথমে আমরা আলোচনা করব, প্রথমে আমরা স্যাম্পলটা দিয়ে দিচ্ছি। প্রথমে কি দিচ্ছি, আমরা স্যাম্পলটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা ডু এবং ডাজ এবং ডিডের ব্যবহার, এবং দ্বিতীয় আমরা ব্যবহার করব এম, ইজ, আর এবং ওয়াজ, ওয়ার। কি এই তিনটি আমরা প্রথমে ব্যবহার করব, ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এবং তারপরে আমরা কি, এগুলো তো অক্সিলারি ভার্ব, তারপর আসবে কি মেন ভার্ব আসবে, মেন ভার্ব আসবে প্লাস তারপর আসছে কি মেন ভার্ব আসবে। তারপর আমরা চলে যাচ্ছি 3 নাম্বার যেটা সূত্র আছে সেটা হচ্ছে অবশ্যই হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এবং হ্যাভিং, এই তিনটা হ্যাভিং। তাহলে প্রথমে আছে যেটা আমরা দেখলাম কি যে ডু, ডাজ, ডিড আছে। তারপর আমরা প্রথমে যেটা দেখছি ডু ডাজ আছে। ডু ডাজের পরে আমরা দেখেছি যে ডু ডাজ আছে। ডু ডাজের পরে ভার্বের কি ফর্মে বসবে, মেন ভার্বটা কি ফর্মে আসবে, V1 এ আসবে না V2 এ আসবে না V3 তে আসবে সেটা দেখলাম। এবং অ্যামিজারের পরে যে ভার্বটা থাকবে তা সে ভার্বটার কোন ফর্মে বসবে, মেন ভার্বটা কি ফর্মে বসবে সেটাও আলোচনা করা হবে। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এই ভার্বটা কোন ফর্মে বসবে সেটাও নিয়ে আলোচনা করছি। তো আমাদের প্রথমে আলোচনার বিষয় হচ্ছে 1 নাম্বার থেকে আমরা আলোচনা শুরু করব। তারপর 1 বাই 1 খুব সহজেই শর্টগুলোকে বুঝে দেবে ইনশাআল্লাহ। আপনাকে অবশ্যই ক্লাসটি ভালো লাগবে। তো আমরা যখন দেখি কি যে এখানে ডু আছে এবং এখানে ডাজ আছে, ডিড আছে, সেক্ষেত্রে আমরা সরাসরি কোনো সেন্টেন্সে পাই না। আমরা সাধারণত দেখি যে নেগেটিভ করার সময় সেই ক্ষেত্রে দেখতে পাই আমরা ডু এবং ডাজের ক্ষেত্রগুলো কোথায় ব্যবহার করা হয়। তখন আমরা জানি যে ডু এর পরে কি বসে আমরা সেখানে বুঝতে পারি না। তো আমরা সাধারণত দেখি ডু, ডাজ এবং ডিড প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং পাস্ট ইনডিফিনাইট টেন্স, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয় না, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমার টেন্সের একটি ক্লাস নিয়ে আলোচনা করব খুব সহজভাবে, সিম্পল ভাবে, যাতে সবাই খুব সহজে বুঝতে পারেন। তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আমরা এখানে দেখলাম। আর পাস্টের ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের V2 প্লাস অবজেক্ট। তো আমরা দেখি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা দেখি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, সি, ইট এর ক্ষেত্রে আমরা কি করি, বা নামের ক্ষেত্রে আমরা এস বা ইএস পাবো। হ্যাঁ, তখন আমরা ডাজ পাই। এবং বাকিটুকু যেগুলো আছে আই, উই, ইউ বা দের ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব। নেগেটিভ করার ক্ষেত্রে বা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব। তারপর আমরা যখন দেখি ডাজ কোথায় আসবে, ডাজের ক্ষেত্রে আমরা অবশ্যই দেখতে পাই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে যে ভার্বটা থাকে তার সাথে, যেমন হি গোজ, আই প্লেজ, হি প্লেজ, রিমা প্লেজ, সুমা প্লেজ, রহিম প্লেজ, এ ধরনের থাকবে, তখন আমরা সেক্ষেত্রে ডাজ ব্যবহার করব। তো যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেখলাম যে ভার্বের V1, ভার্বের V2 এবং ভার্বের V3। তো প্রথমে আমরা যেহেতু ডু ব্যবহার করছি তখন আমরা দেখব সেক্ষেত্রে সাবজেক্টগুলো কি ব্যবহার করা হয়। যেমন আই প্লে ক্রিকেট, এখানে দেওয়া আছে প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট। এখানে দেখতে পাচ্ছেন যে আই প্লে ক্রিকেট দেওয়া আছে। আই প্লে ক্রিকেটের পরে আমরা দেখবো যে এখানে কোনো কিছুই নাই। যদি এটাকে আমরা নেগেটিভ করতে বলা হয় তখন আমরা সাধারণত দেখি যে
আই এ ভার্বটার সাথে কিছু যোগ নাই, এস বা এস যোগ থাকে, মানে এই ভার্বটা আমরা খেয়াল করব, মানে মনে রাখবো যে এই ভার্বটার সাথে এস বা এস যোগ আছে কি না। তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ডু এবং ডাজ। তাহলে এখানে আমরা অবশ্যই এস পেলে আমরা কি করতাম, ডাজ করতাম, বা এস বা এস থাকলে আমরা ডাজ করতাম, কিন্তু এখানে এস বা এস না থাকার কারণে আমরা ডু পাবো। তাহলে আমরা এটা নেগেটিভ করছি, এটা কি করলাম, এটা নেগেটিভ করছি। নেগেটিভ করার ক্ষেত্রে ডু নট প্লে ক্রিকেট, আমরা ডু নট প্লে ক্রিকেট, এই তো আমরা ডু নট প্লে ক্রিকেট। যদি এটাকে আমরা ইন্টারোগেটিভ করি তাহলে ডুটা সামনে চলে যাবে এবং যে ভার্বটার ফর্ম থাকবে সেটা অবশ্যই মেন ভার্বের V1। আমরা এম এ বুঝেছি মেন এবং ভি এ বুঝেছি ভার্ব এবং ওয়ান এ বুঝেছি প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে প্রেজেন্ট ফর্ম বসানো আছে। তাহলে এম এ বলতে কি বোঝানো হয়েছে, প্রেজেন্ট মেন ভার্ব, ভি এ কি বোঝানো হয়েছে, ভার্ব বোঝানো হয়েছে, এবং ওয়ান এ বোঝানো হয়েছে কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বা V1 বলা হয়ে থাকে যেটা। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ওয়ান বাই ওয়ান আমরা ডু এর ব্যবহারটা শিখে গেলাম। তাহলে এখানে দেওয়া আছে, আবারও যদি আমরা রিভিউ করি সেক্ষেত্রে বলতে গেলে এখানে কিছু না থাকলে আমরা ডু ডাজ ডিড এর ব্যবহার আমরা এখানে জানি যে ডু ডাজ ডিড নিব। তো এখানে ডিড হয় পাস্টের ক্ষেত্রে এবং প্রেজেন্ট ক্ষেত্রে ডু বা ডাজ এটা পাবো। তবে এখানে এস বা এস যদি থাকে, তবে আমরা সহজভাবে আলোচনা করি যে এখানে যদি ডি বা ইডি যোগ থাকলে সেক্ষেত্রে আমরা ডিড পাবো, আমরা পাস্টেরটাও আলোচনা করছি, ডিড পাবো, এবং যদি এস বা এস থাকে সেক্ষেত্রে আমরা পাবো ডাজ, এবং যদি কোনো কিছু না থাকে তবে সেক্ষেত্রে পাবো কি, সেক্ষেত্রে পাবো আমরা ডু। তবে আমি একটা সহজ নিয়মে দেখালে সেটা বুঝতে পারবেন যে কোন ভার্বের সাথে, যদি ভার্বের সাথে কি থাকে, যদি ডি বা ইডি যোগ থাকলে তাহলে আমরা কি পাবো, ডু পাবো। কোন ভার্বের সহিত, মানে ভার্বের সহিত কি থাকবে, ডি বা ইডি থাকলে আমরা ডু পাবো। যদি এস বা ইএস যদি থাকে তাহলে আমরা কি পাবো, এখানে ডিড পাবো, ডিড। এটা আমরা অন্যভাবে যদি দেখি, সহজ করে দিই, একেবারে এক সিরিয়াল দিয়ে দিই, ভার্বের V1 এবং এটা হচ্ছে অক্সিলারি ভার্বটা। অক্সিলারি ভার্বটা কি আসবে, তো আমরা দেখি অক্সিলারি ভার্ব যখন কিছুই থাকবে না, মানে যে ভার্বটার সাথে জিরো থাকবে, সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব পাবো ডু। সেক্ষেত্রে কি পাবো, অক্সিলারি ভার্ব ডু। যখন এস বা ইএস যখন থাকবে সেক্ষেত্রে আমরা কি পাবো, ডাজ পাবো। সেক্ষেত্রে আমরা ডাজ পাবো, কি পাবো, সেক্ষেত্রে আমরা ডাজ পাবো। এবং ডি বা ইডি, এখানে আমরা অঙ্কুরে দিয়ে দিয়েছিলাম, ডি বা ইডি থাকলে আমরা ডিড পাবো। এই তো হয়ে গেল। যদি কোনো সেন্টেন্সে আমরা দেখি যে ভার্বটার সাথে, যদি আমরা দেখি এখানে উদাহরণস্বরূপ দিতে যাই, তাহলে দেখলাম আমরা আই প্লে এ ভার্বটার সাথে কিছুই নাই। যদি এটার ক্ষেত্রে যাই, হি প্লেস, হি কি দেওয়া আছে, প্লেস, এটা এস বাই এস আছে, এস যোগ আছে। এখানে দেখেন আই প্লেড দেওয়া আছে, কি দেওয়া আছে, আই প্লেড, এই যে ইডি যোগ আছে। তো আমরা এখানে সূত্রের মাধ্যমে দেখিয়ে দিলাম যে এখানে সাবজেক্টের পরে ভার্বের সাথে কিছু যোগ না থাকার কারণে কি পেয়েছি, ডু পেয়েছি, এবং এস বাই এস যোগ থাকার কারণে আমরা কি পেয়েছি, ডাজ পেয়েছি। এখানে দেওয়া আছে এস বাই এস থাকলে আমরা ডাজ পাবো, কি পাবো, ডাজ পাবো। এখানে দেওয়া আছে ইডি যোগ বা ডি বা ইডি যোগ থাকলে আমরা কি পাবো, ডি পাবো। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে যে ভার্বটার সাথে কোনো কিছু না থাকবে তখন সেখানে থাকবে আমরা ডু ব্যবহার করব। এবং ইয়েস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, কিন্তু এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। এই দুইটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। তো আমরা দেখলাম যে জিরো থাকলে ডু পাবো, এস বাই এস থাকলে ভার্বটার সাথে সেক্ষেত্রে আমরা ডাজ পাবো, এবং ই ডি বা ইডি যোগ থাকলে আমরা ডিড পাবো। তো আশা করি এই ক্লাসটি আপনারা এই ডিজেড এবং ডাজের ব্যবহারটা খুব সহজভাবে শিখে গেলেন। তো আরেকটা যেটা হচ্ছে, আমরা যখন ইন্টারোগেটিভ করি তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করব শুধুমাত্র ইন্টারোগেটিভের ক্ষেত্রে এই অক্সিলারি ভার্বগুলো সামনে চলে যাবে। যেমন আই প্লে, এটাকে ডু আই প্লে করব, ডু আই প্লে ইন্টারোগেটিভ চিহ্ন দেবো। এখানে কি করব, ডু আই প্লে তারপরে ইন্টারোগেটিভ করে দেবো, এটা সিম্পল ইন্টারোগেটিভ। তাহলে আমরা যখন এটা ইয়েস করব, আই প্লে, হি প্লেজ করব, তখন ডাজ আই প্লে দ্য ইন্টারোগেটিভ, আমরা এখানে ডিড আই প্লে, মানে এই অক্সিলারি ভার্বগুলো যখন নেগেটিভ করব তারপরে নট বসবে এবং ইন্টারোগেটিভ করার সময় সেগুলো সামনের দিকে চলে যায়। তো আশা করি এই ক্লাসটি আপনারা খুব সহজভাবে বুঝে গেছেন। তবে আমরা এখন 2 নাম্বার নিয়ে আলোচনা করব। কি 2 নাম্বারটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে 2 নাম্বারের বিষয়টা হচ্ছে যেটা হচ্ছে বি ভার্ব যেটাকে বলা হয়, যেমন এম, ইজ, আর, ওয়াচ, ওয়ার, এইটা প্লাস ভার্বটা থাকবে মেন ভার্বে, যেটা অবস্থান। মেন ভার্বটাকে আমরা কিভাবে চেঞ্জ করব, তো আমরা জানি যে প্রেজেন্ট, যদি আমরা দেখি যে এখানে দেওয়া আছে আই বা হি
হি ইজ প্লেইং ক্রিকেট, এই ক্রিকেট দেওয়া আছে, এখানে দেওয়া আছে, হ্যাঁ, হি ইজ প্লেইং ক্রিকেট, এটা আমরা দেওয়া আছে হি ইজ, এটা অক্সিলারি ভার্ব এবং আমরা এটা মেন ভার্ব, হ্যাঁ। তো মেন ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে। আমরা জানি যদি এটা যদি অ্যাক্টিভ হয়, কি হয়, যদি এটা অ্যাক্টিভ হয় সেক্ষেত্রে আমরা ভার্বটার সাথে কি করব, ভার্ব প্লাস আইএনজি কি করব, যোগ করে দেব, ভার্ব প্লাস আইএনজি যোগ করে দেব এম ইজারের পরে। তো এম ইজারের পরে আমরা জানি যে মেন ভার্বটার সাথে আইএনজি যোগ করতে হয়। তো এখানে মেন ভার্বটার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এটা অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পরে এই যে মেন ভার্বের কি হয়েছে, আইএনজি যোগ করে দিয়েছি। তো অ্যাক্টিভের ক্ষেত্রে যখন কর্তা নিজেই কিছু করতে পারবে তখন সেটাকে অ্যাক্টিভ ভয়েস বলা হয়ে থাকে। তবে এখানে ভয়েসের প্রশ্ন আসলে কেন, তবে এখানে দেখছি যে সাবজেক্ট যদি কিছু করতে পারে সেক্ষেত্রে আমরা তাকে বলবো যে আমরা অ্যাক্টিভ ভয়েস, এবং সে ভার্ব যে ভার্বটা থাকবে সে ভার্বটার সাথে আইএনজি যোগ হবে। কোন ভার্বটা, মেন ভার্বটার সাথে অক্সিলারি ভার্ব, যেমন সাবজেক্ট প্লাস ভার্বের V1 এবং মেন ভার্বের সাথে আইএনজি যোগ হবে, মেন ভার্বের সাথে কি হবে, আইএনজি যোগ হবে। যদি প্যাসিভটা হয় দেখেন তাহলে এখানে আরেকটা দিয়ে আমি প্যাসিভ যে সেন্টেন্সটা থাকছে, যেমন এখানে দেওয়া আছে ক্রিকেট, আমরা দিয়ে দিলাম কি, ক্রিকেট দিলাম, ক্রিকেট ইজ, এখানে দেওয়া আছে ক্রিকেট এর পরে ইজ দেওয়া আছে, ক্রিকেটের পরে ইজ দেওয়া আছে, তারপরে আমরা যে ভার্বটা করব সে ভার্বটা এখানে আমরা ভয়েস, এই ভয়েসটা চেঞ্জ করছি না, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভয়েস করছি। তো ক্রিকেটের পরে ইজ দেওয়া আছে সাপোজ, তারপর একটা ভার্ব দেওয়া আছে প্লেড, এই তো মেন ভার্ব দিয়ে দিলাম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা ভয়েস করছি, ক্রিকেট ইজ প্লেড বাই আর হিম দেওয়া আছে, এই তো দেখেন। তাহলে আমরা দেখছি ইজের পরে এখানে ভার্বের V3 কেন হলো আর এখানে ভার্বের সাথে আইএনজি যোগ হলো কেন। আমার একটা প্রশ্ন হতে পারে বা আপনার একটা প্রশ্ন হতে পারে যে ইজের পরে আমরা সবসময় কি ভার্বের সহিত আইএনজি যোগ করা, আমরা একটা খুব সহজভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে জানি যে সাবজেক্ট প্লাস ভার্বের সহিত আইএনজি যোগ বা সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস এমজি এমিজার, এভাবে বলতে পারেন সাবজেক্ট প্লাস এমিজার ওয়াজওয়ারে প্লাস মেন ভার্বের সহিত আইএনজি যোগ হয় প্লাস অবজেক্ট হয়, এটা একটা সিম্পল নিয়ম। সো সেক্ষেত্রে আমরা যদি সবার ক্ষেত্রে এখানে দেখছি যে ক্রিকেট কি এই সেন্টেন্সটাকে কর্তা না বা এই সেন্টেন্সটাকে পুরোদমে পরিচালনা করতে পারছে না, সেই কারণে আমরা ইজের পরে প্যাসিভ ফর্মে আমরা কি করেছি, ইডি যোগ করেছি। তো প্যাসিভের পরে ইডি করেছি, তাহলে এম ইজারের পরে আমরা কতটি নিয়মে আমরা ভার্বের বা নাউনের বা অ্যাডজেক্টিভের মানে পাস্ট অফ স্পিচের সূত্রগুলো আনতে পারছি সেটা নিয়ে আলোচনা করছি। তাহলে এম ইজারের পরে আমরা কি করেছি, যদি সাবজেক্ট কর্তা যদি নিজে কিছু করতে পারে সেক্ষেত্রে আমরা অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করব, এবং যদি প্যাসিভ হয় সেক্ষেত্রে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল করব, এবং আমরা তৃতীয় নাম্বার যেটা সূত্র ব্যবহার করব সেটা হচ্ছে ভার্বের পরে কি বসে, অক্সিলারি ভার্বের পরে কি বসবে, অ্যাডজেক্টিভ বসে আবার নাউন বসে। যেমন আমরা এখানে দিচ্ছি যে হি ইজ রহিম ব্যবহার করলাম, এই যে এম ইজার আছে না, এটা হচ্ছে নাউন, কি বসলো আবার এখানে নাউন বসলো। আবার দেখছি যে এখানে আই এম কি দিলাম, এখানে আই এম ফাইন, আবার আই এম ফাইন, তাহলে এখানে কি আসলো, নাউন আসলো, এই তো নাউন বসে গেল। আশা করি খুব সুন্দর করে এই যে বি ভার্বের কাজটা শিখে গেলাম। তো আমরা আর একটু শর্ট নিয়মে দেখে নিচ্ছি খুব সিম্পল ভাবে। তো আমরা শর্ট নিয়মে দেখছি যে এক নাম্বার আলোচনা, এক নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে আমরা খুব সিম্পল ভাবে দেখছি যে অক্সিলারি ভার্বটাকে যদি অ্যাক্টিভ ভয়েস মানে কর্তা যদি নিজে কিছু করতে পারে সেক্ষেত্রে অক্সিলারি ভার্বের পরে মানে এম ইজ আর ওয়াজ ওয়ারের পরে কি করতে হয়, প্লাস ওয়াজ ওয়ার এর পরে আইএনজি কি করতে হবে, ভার্বের সহিত আইএনজি যোগ হয়ে যাবে, ভার্ব প্লাস আইএনজি যোগ কি হলো, ভার্ব প্লাস আইএনজি যোগ। দ্বিতীয় নাম্বারের ক্ষেত্রে কি আসলো, আমরা দেখি যে যদি সেটা প্যাসিভ হয়, যদি নিজে কিছু না করতে পারে, বস্তু সাবজেক্ট হয় বা সাবজেক্টটা নিজে কিছু করতে পারছে না, সেক্ষেত্রে আমরা কি করব, ভার্বের V3 করব। আমরা সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের V3 করব। তৃতীয় নাম্বার হচ্ছে অক্সিলারি প্লাস কি আছে, অক্সিলারি প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ আছে, দিতে পারেন অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে অক্সিলারি প্লাস হচ্ছে নাউন। তাহলে আমরা সেন্টেন্সগুলোকে আমরা সহজভাবে দেখলাম। যেমন এটাতে আমি একটা উদাহরণ দিলাম, আই এম প্লেইং ক্রিকেট, তারপর দেওয়া আছে ক্রিকেট ইজ প্লেড বাই মি, তারপর এখানে দেওয়া আছে কি অ্যাডজেক্টিভ আই এম ফাইন, এবং এখানে দেওয়া আছে হি ইজ রহিম। তো আশা করি এটি বুঝতে পেরেছেন। তৃতীয় নম্বরে আমরা চলে যাচ্ছি হ্যাভ হ্যাজের কাজটা নিয়ে। তো হ্যাভ হ্যাজের কাজটা আমরা 3 নম্বরে আছে হ্যাভ হ্যাজ
হ্যাড এবং হ্যাভিং প্লাস ভার্বটার কি ফর্মে বসবে, আমরা দেখছি যে মেন ভার্বটা কি ফর্মে বসবে। আমাদের প্রশ্ন হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাভিং এরপরে মেন ভার্বটা কি অবস্থানে আসবে। তো আমরা জানি যে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের সহিত অলওয়েজ কি আইএনজি যোগ আছে। তো আমরা জানি যে এখানে সাবজেক্ট থাকবে যেমন হচ্ছে আই হ্যাভ ডান ইট, মানে আমি এটা করেছি। তাহলে আমরা জানি এটা অক্সিলারি ভার্ব, আবার এটা হচ্ছে মেন ভার্বটা আছে V3 ফর্মে। কি আসছে ভার্বের V3 তারপর অবজেক্ট চলে আসছে। এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের কাজ নিয়ে আলোচনা করছি, তো আমরা সেখানে সাবজেক্ট এবং অবজেক্টের তেমন গুরুত্ব দিচ্ছি না, আমরা সেটা আলোচনা করব অক্সিলারি ভার্ব এবং মেন ভার্ব নিয়ে। তো অক্সিলারি ভার্বের পরে যে হ্যাভ হ্যাজ অক্সিলারি যে ভার্ব, তারপরে কি সবসময় ভার্বের V3 বসবে। এই তো ভার্বের V3 বসানো হয়েছে। তারপর রিনা হাজ দেওয়া আছে। রিনা হাজের পরে যে ভার্বটা থাকবে সে ভার্বটা হচ্ছে মেন ভার্বের V3 ফর্মে আসবে। রিনা হাজ দেওয়া আছে রিটেন RITEN লেটার। এই তো লেটার দেওয়া আছে। আমরা জানি যে হ্যাভ হ্যাজের পরে যে ভার্বটা থাকছে সে ভার্বটা V3 আসছে। তো আমরা সহজভাবে জানি যে হ্যাভ হ্যাজের পরে যে ভার্বটা থাকে সে ভার্বটার V3 বসে। তো এখানে V3 করানো হয়েছে এবং এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তবে মাঝে মধ্যে হ্যাভ ভার্বটাও মেন ভার্বে পরিণত করা যায়, সেক্ষেত্রে আমরা একটু পরে আলোচনা করছি। এখানে দেওয়া আছে হ্যাভ হ্যাজের পরে আমরা যে ভার্বটা ব্যবহার করব সে ভার্বটার V3 ব্যবহার করব। তো আমরা সূত্রতেই আলোচনা করা আছে হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং, এরপরে ভার্বের কি ব্যবহার করব V3 করে দিলাম। কি বলছে V3 করছে। তো এখানে দেখতে পাচ্ছেন হ্যাভ হ্যাজের পরে ভার্বের V3 ডান করা আছে। এবং এখানে রিনা হ্যাজ হচ্ছে মেন ভার্ব বা অক্সিলারি ভার্ব, তারপর মেন ভার্বটাকে কি করা আছে এখানে ভার্বের V3 করে দিয়েছি। তো যা হোক আমরা এখানে এটা আজকের মতো শেষ করে দিব। এখন আমরা দেখব যে হ্যাভ হ্যাজের কিভাবে মেন ভার্ব হয়। হ্যাভ প্লাস আই হ্যাভ এ কাউ, যখন এখানে থাকবে আই সাবজেক্টের পরে একটা ভার্ব থাকবে, তারপরে যখন মেন ভার্ব না থাকবে, মেন ভার্ব না থাকলে মানে জিরো, মেন ভার্ব না থাকলে এটা হচ্ছে তখন মেন ভার্ব হয়ে যায়। এটাই হচ্ছে মেন ভার্ব। কোনটা হয়ে যায়, এই যে সাবজেক্টের পরে যখন একটা ভার্ব থাকবে তারপরে আরেকটা ভার্ব থাকবে, সেক্ষেত্রে অন্য আরেকটি ভার্ব থাকলে সেক্ষেত্রে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। কিন্তু এরপরে যদি আরেকটা ভার্ব থাকে, এরপরে যদি আরেকটা মানে প্লেট দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে কি ভার্ব, এটা অক্সিলারি ভার্ব। যদি এটা না থাকে সেক্ষেত্রে ব্যবহার করব মেন ভার্ব। তো আমি আরো সিম্পল ভাবে বুঝাচ্ছি যে অক্সিলারি ভার্বের পরে যদি অন্য ভার্ব থাকে, অক্সিলারি ভার্বের পরে অন্য ভার্ব বলতে মেন ভার্ব সেক্ষেত্রে এটা অক্সিলারি ভার্ব। যদি অক্সিলারি ভার্বের পরে না, এই ভার্বটার পরে যদি অন্য কোনো ভার্ব না থাকে, এই ভার্বটা হচ্ছে মেন ভার্ব। ঠিক আছে। তো যা হোক আজকের মতো এখানে আমার ক্লাসটি আজকে শেষ করে দিলাম। তো নেক্সট ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব, খুব সিম্পল ভাবে, খুব সহজ ভাবে। আশা করি সবাইকে ভালো লাগবে। তো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বা বেল বাটনে ক্লিক করে সবার আগে আমার ভিডিওগুলো পেতে ক্লিক করে রাখবেন। এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।